সালাম আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমাদের ছাত্র নাগরিকের অংশগ্রহণে যে অভ্যুত্থানটি হয়েছিল, সেই অভ্যুত্থানের আজকে 1 মাস। আজকে 5ই সেপ্টেম্বর। আমরা যখন আজকে থেকে 1 মাস আগে 5ই অগাস্টের দিনের এই সময়টায় সকাল 10টা বেজে এখন 5-6 মিনিট, ঠিক এই সময়টা আমাদের যেটা হয়েছিল যে আমরা শূন্য শাহবাগ, 10টা বাজে শাহবাগ মোটামুটি একটা নিস্তব্ধ একটা পরিবেশ, ইন্টারনেট খুব সম্ভবত শাটডাউনে চলে যায়। আর্মির সাথে নেগোসিয়েশন হচ্ছে, তারপরে হচ্ছে মোটামুটি এক ধরনের নিস্তব্ধতা বিরাজ করছিল তখন, টান টান উত্তেজনা কোথায় কি হয়। এবং সেখানে সর্বপ্রথম আমরা যেটা খবর পেয়েছি, ডিওএইচএস থেকে হচ্ছে প্রথম হচ্ছে একটা মিছিল বেরিয়ে যায় আর্মির ব্যারিকেড ভেঙে। পরবর্তীতে হচ্ছে উত্তরা থেকে যে মিছিলটা, সেটা হচ্ছে ভেঙে যায়। তারপর হচ্ছে যে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ছাত্র নাগরিক রাস্তায় নেমে আসে এবং আমাদের যেই ফেসিস্ট একটা গভর্নমেন্ট ছিল, সেই গভর্নমেন্টের আমরা পতন ঘটাতে সক্ষম হই। এবং এই 5ই অগাস্টের জন্য যে জীবনের বিনিময় মূল্য দিতে হয়েছে আমাদেরকে, আমার প্রচুর পরিমাণ জীবনের বিনিময় মূল্য দিতে হয়েছে 5ই অগাস্টের জন্য। আপনি দেখেন এটা গোজবাম হয়ে আমাদের, যে এই 5ই অগাস্টের বিষয়টা, মানে আজকে 1 মাস চলে গিয়েছে। আমাদের অনেক চ্যালেঞ্জ ছিল 1 মাসের মধ্যে। এই 1 মাসে আমরা দেখেন মোটামুটি 5ই অগাস্ট থেকে আজকে 5 সেপ্টেম্বর পর্যন্ত একটা দিনও দেখেন, 30 দিনে অন্তত আমাদের 300 বা তারও বেশি আন্দোলন হয়েছে বিভিন্ন ইস্যুতে। গত 30 দিনে প্রত্যেক দিনই কোনো না কোনো ইস্যুতে আন্দোলন হয়েছে, মানুষ আসছে, মানুষ রাস্তায় কথা বলছে। তো এই যে রাষ্ট্র এতদিন পর্যন্ত ঝেঁকে বসেছিল, রাষ্ট্র এতদিন পর্যন্ত যে একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল, এবং রাষ্ট্রটা আমাদের দেখতে যেমন মনে হচ্ছিল, আসলে যে রাষ্ট্রটা তেমন না, গত 1 মাসে সেটা প্রমাণিত হয়েছে। এই যে মানুষ রাস্তায় নেমে আসছে, মানুষ প্রবলেম নিয়ে কথা বলছে, তাদের দাবি নিয়ে কথা বলছে, গত 16 বছর পারতো না। তো এই ব্যাপারটা হচ্ছে কি, গত 16 বছর ধরে আমাদেরকে দেখানো হয়েছে রাষ্ট্র হচ্ছে খুবই সেফ অ্যান্ড সাউন্ড। মানে রাষ্ট্রটা হচ্ছে খুবই সেফ অ্যান্ড সাউন্ড, খুবই সেফ অ্যান্ড সাউন্ড, কোনো প্রবলেম নাই, কিচ্ছু নাই, কেউ দাবি নিচ্ছে না, দাবি নিয়ে কথা বলছে না। কিন্তু যখন এই সরকার পড়ে যায়, আমরা দেখলাম যে মানুষ রাস্তায় দাবি নিয়ে আসছে, প্রত্যেকটা সেক্টর, মানে প্রত্যেকটা সেক্টর, মানে শুধুমাত্র যে আপনার শুধুমাত্র ছাত্র নাগরিকদের দাবি ব্যাপারটা এমন না, প্রত্যেকটা সেক্টর, আপনার শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, চিকিৎসা, তারপরে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা, প্রাইমারি স্কুলের শিক্ষকতা, যতগুলো সেক্টর রয়েছে, প্রত্যেকটা সেক্টর থেকে আমরা দেখছি যে রাস্তায় নেমে আসছে দাবি নিয়ে এই 30 দিনের মধ্যে। তো এই ব্যাপারটার মধ্যে না একটা 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 আমি যদি খুবই খুবই কি বলা যায়, ক্রিটিক্যালি এই ব্যাপারটাকে দেখতে চাই, সেটা হচ্ছে যে গত 16 বছর তারা কথা বলতে পারতো না। গত 16 বছর ধরে দেখানো হয়েছিল পর্দায় যে আমাদের দেশে কোনো প্রবলেমই নাই, একদম সবকিছু হচ্ছে উন্নয়নের জোয়ারে ভেসে যায়। এই 30 দিনে আমাদের এই সব কিছুকে উন্মুক্ত করে দিয়েছে, যে না, যেভাবে দেখানো হচ্ছে আমাদের দেশটা যেমন, আর বর্তমানে আমাদের দেশটা যেমন, এই দুইটার মধ্যে বিস্তর ব্যবধান রয়েছে। আমাদের চ্যালেঞ্জগুলোকে সামনে এনে আমাদের রাষ্ট্রের সমস্যাগুলো আমাদের সামনে প্রকাশ করেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সামনে। তো এই পুরো সময়টার মধ্যে না আমরা বেশ কিছু জাতীয় সংকট আমরা উত্তরণ করেছি। আমরা প্রথমত যেই সংকটটি আমরা উত্তরণ করেছি, সেটা হচ্ছে দেখেছি আমরা সামাজিক অরাজকতা সৃষ্টি হয়েছিল আন্দোলন পরবর্তী ইমিডিয়েট একটা ইফেক্ট যেটা ছিল, আমরা দেখেছি ডাকাতের আক্রমণ বেড়ে গিয়েছিল, বিভিন্ন যারা লুটতরাজ চলেছিল, সংখ্যালঘুদের উপরে হামলা হয়েছিল, আমাদেরকে এই আন্দোলনকে বিতর্কিত করার জন্য অতি উৎসাহীরা বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে সেখানে হচ্ছে আক্রমণ চালিয়েছিল। এই ঘটনাগুলো হয়েছে, কিন্তু এই সংকটটি আমাদেরকে এটিরও স্পষ্ট বার্তা দেয়, সংকট আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। কিভাবে ঐক্যবদ্ধ করেছিল? দেখেন, যখন সাম্প্রদায়িক হামলাগুলো হয়, সেখানে মন্দিরের বাইরে আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা পাহারা দিয়েছে। যে এই যে দেখেন একটা, এই যে হারমোনিয়াস একটা সিচুয়েশন, এই যে একটা কমিউনিয়াল হারমোনি, একটা সাম্প্রদায়িক যে সম্প্রীতির যে চিত্রটি, এটি কিন্তু আমরা প্রিভিয়াস, আপনি যেই অ্যারেনাতেই যান না কেন, যেই গভর্নমেন্টের টেনিউরে যান না কেন, এই কমিউনিয়াল হারমোনির এত সুন্দর এক্সাম্পল, এত
ভিজুয়াল ডেমনস্ট্রেশন আমরা কখনোই কিন্তু আর দেখিনি। তো এই যে আমাদের সংকটটি এসেছে, কমিউনিয়াল মাইনরিটির উপরে হামলা হয়েছে, তখনই আবার আমরা সবাই একসাথে আবার দাঁড়িয়েছি, আমাদের মন্দির পাহারা দিয়েছি, মসজিদ পাহারা দিয়েছি, যারা হচ্ছে মাইনরিটি রয়েছে তাদের বাড়ি পাহারা দিয়েছি, এবং দলমতের ঊর্ধ্বে উঠে আমরা দেখেছি যে সবাই একসাথে হয়েছে। এর পরবর্তীতে যে প্রবলেমটি হলো, সেখানে আমরা দেখলাম যে আমাদের একটি দুর্যোগ হয়েছে, বন্যা হয়েছে। এই বন্যাটি আমাদের সম্প্রীতির, জাতীয় ঐক্যের আরও একটি অনন্য উদাহরণ। আমরা যখন এই বন্যাটি হয়েছে, পূর্বের সময় কি হতো, মানুষ সরকারের প্রতি আস্থা রাখতো না, কিন্তু আমরা এবার দেখেছি যে এই অন্তর্বর্তীকালীনের সরকারের উপরে আস্থা রেখে এবং ছাত্র নাগরিক নিজ উদ্যোগে কিভাবে বিভিন্ন জায়গায়, কিভাবে এই যে টিএসসিতে, বিশেষ করে টিএসসিতে আমরা দেখেছি সবাই একসাথে রাস্তায় নেমে আসছে, সবাই তাদের যার যার সামর্থ্য অনুযায়ী কিন্তু তারা রাস্তায় নেমে আসছে। তারা হচ্ছে ত্রাণ সংগ্রহের যেই একটি এক্সাম্পল প্রতিষ্ঠিত হয়েছে, সেটি হচ্ছে আমাদের জাতীয় ঐক্যের একটি অনন্য এক্সাম্পল। সেখানে ধর্মীয় মতভেদ প্রাধান্য পায়নি, সেখানে হচ্ছে কালচারাল মতভেদ প্রাধান্য পায়নি, সেখানে হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস প্রাধান্য পায়নি, পলিটিক্যাল আইডিওলজি প্রাধান্য পায়নি, সেখানে চিন্তার জগতের বিভিন্নতার প্রাধান্য পায়নি। রেদার সেখানে সবাই একটা পরিচয়ে এই জাতীয় সংকটটা মেনে নিয়ে সেটাকে আমরা প্রতিরোধ করার জন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ আমরা চেষ্টা করেছি। দেখেন, এই যে ছাত্র নাগরিকের যে ঐক্যটা, এই ঐক্যটা কিন্তু আমরা টিএসসিতে এটার একটা খুব বাস্তব একটা এক্সাম্পল আমরা দেখেছি। তারপরে আমাদের যে ছাত্র নাগরিকের যে একটা ঐক্যের পরবর্তী যে এক্সাম্পলসটি, সেটি হচ্ছে আনসার যখন আমাদের একটি ঘটনা ঘটালো, ক্রমানুযায়ী অনেকগুলো ঘটনা ঘটাতে চেয়েছে, তখন আনসারকে প্রতিরোধ করার জন্য আমরা দেখেছি ফেসিস্ট সরকার বিভিন্ন রূপে আবার হচ্ছে ব্যাক করতে চেয়েছে ফেসিস্ট সরকার। কখনো কখনো দেখবেন আপনি কমেন্ট সেকশনে কিছু কিছু কমেন্ট আসে, যে এরকম দেখা যায় কমেন্ট সেকশনে লিখে যে এত সুন্দর সাজানো গুছানো দেশটা ধ্বংসের জন্য তোমরা দায়ী থাকবা। তো এই কমেন্টটা রিপিট হইতে থাকে, মানে আফসোস লীগ, এটার একটা নতুন একটা নাম, আফসোস লীগ। তারা আফসোস করছে এখন এই কমেন্ট লীগ, মানে এই ফেসিস্ট গভর্নমেন্ট আফসোস লীগ হয়ে আবার ফিরে আসছে কমেন্টে। ইভেন মানে আমি না মাঝে মাঝে ওদের জন্য আমার খুব মায়া হয়, মানে সিরিয়াসলি খুব মায়া হয়। এই কারণে মায়া হয়, সেটা হচ্ছে যেটা ক্রিয়েটিভ নিজে একটা কিছু লিখবে সেটাও লিখে না। ওই আগে যেভাবে বড় ভাইয়ের পা ছাড়তো, ওই বড় ভাই একটা স্ট্যাটাস দিলে সেটাকে হচ্ছে কমেন্ট করে করে দিত, ঠিক একইভাবে কপি পেস্ট করে করে দিত, ঠিক একইভাবে ওই কমেন্টটা এখন কপি পেস্ট করে করে চালাচ্ছে। তো আল্লাহ যদি কপি পেস্টের মানে তোমার এই কপি পেস্ট যদি পৃথিবীতে না থাকতো, তাহলে আফসোস লীগের আসলে খুব ঝামেলা হয়ে যাইতো। ওরা নিজে যে দুইটা সেন্টেন্স লিখবে, মানে দুইটা সেন্টেন্সের মিনিংও স্পষ্ট হয় না, মানে বড় ভাই লিখছে ওইটাকে কপি পেস্ট করে 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 কমেন্ট করে যায়। তো এই আফসোস লীগ হয়ে সর্বশেষ হচ্ছে এই ফেসিস্ট সরকারের বর্তমান অবস্থানটা হচ্ছে আফসোস লীগ। আমরা যদি দেখি, মানে ফেসিস্ট সরকার কয়েকটা লীগ হয়ে ফিরে আসতে চাইছে, এর মধ্যে ফেসিস্ট সরকারের বর্তমান স্টেটাস হচ্ছে আফসোস লীগের মধ্যে এসে পৌঁছাইছে। এখন পরবর্তীতে আসলে দেখা যাবে যে আসলে তারা কোন লিগে গিয়ে ঠেকে। হোয়াট এভার, যত লীগ হয়েই ফেসিস্ট সরকার রাস্তায় ফিরে আসতে চেয়েছে, ওকে যত ভাবে ফিরে আসতে চেয়েছে, আমরা ঠিক ততভাবেই ছাত্র নাগরিক ঐক্যের মধ্য দিয়ে আমরা সেই ফেসিস্ট সরকারের যত ধরনের হচ্ছে লিগেসি রয়েছে সেটিকে আমরা প্রতিরোধ করতে পেরেছি। অর্থাৎ সর্বক্ষেত্রে আমরা হচ্ছে ছাত্র নাগরিকের ঐক্যটি আমরা স্পষ্ট করতে পেরেছি, যেটি হচ্ছে আমাদের জাতীয় অর্জন। আমি মনে করি এখনো পর্যন্ত আমাদের জাতীয় অর্জন হচ্ছে আপনার এই যে ছাত্র নাগরিকের ঐক্যটি ধরে রাখা। আচ্ছা, একজন একটা কমেন্ট করছে, ইয়েস আফসোস লীগ এবং এদের সর্বশেষ অবস্থান এরা আফসোস করতে থাকবে। কারণ আপনি দেখেন, এবং আপনাদেরকে একটা মানে মজার বিষয়, ওদের সাথে আর্গুমেন্টে যাওয়ার প্রয়োজন নাই, যেই কমেন্টে ওরা এই ধরনের কমেন্টগুলো যখনই করবে, সাথে সাথে সহমত ভাই, জি ভাই ঠিক বলছেন ভাই, শেষ, আর কোনো ধরনের কিছুই নাই। আচ্ছা, একজন লিখছে যে অ্যাডভোকেট ইমন সাইদ পালানোর পথ খুঁজে পাবে না। আচ্ছা, পালাইতেছে কি, মানে আমরা কি পালাইতেছি? রেদার আমরা পালাইতে বাধ্য করছি। মানে পালায় কখন ভাই, আপনার মাথার মধ্যে কিছু আছে কিনা দেখেন। পালানোর পথ খুঁজে পাবো না, তো আমরা পালাইতে যাবো কেন?
আমরা তো পালাইতে বাধ্য করছি এবং পালাই চলে গেছে, এটা তো আপনারা দেখছেন সামনে, তাই না? আচ্ছা, আরেকটা যে তোর নির্যাতক, ফাইন, ওকে ফাইন, এগুলো আমরা মানে অ্যাকসেপ্ট করি, ফাইন। তো একটা জিনিস দেখেন, এখন বর্তমানে আজকের জায়গায় দাঁড়িয়ে আপনি দেখেন 5ই অগস্টের এই সময়টায় মোটামুটি হচ্ছে আমাদের কাছে খবর আসা শুরু হয়েছিল যে শেখ হাসিনার পতন ঘটবে। তো শেখ হাসিনার পতন ঘটানোর জন্য আমাদের কিন্তু ইউনাইটেড থাকতে হয়েছে, ইউনাইটেড। এখন আজকের এই জায়গায় এসে দাঁড়িয়ে, এই যে আজকে মানে এখন আমি যখন কথা বলছি, এই জায়গায় দাঁড়িয়ে এসে দেখবেন আমাদেরকে বিভাজন করার বিভিন্ন ধরনের পরিকল্পনা চলছে, মানে আমাদেরকে কিভাবে বিভাজিত করা যায় আপনি খেয়াল করে দেখবেন, বিভিন্ন ধরনের বিভাজন করার। যেমন আজকে আমরা একটা প্রোগ্রাম দিয়েছি আমাদের ছাত্র নাগরিকের, এর সাথে সাথে আফসোস লীগের একটা প্রোগ্রাম আবার বিভিন্ন জায়গায় আমরা দেখছি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। আবার দেখেন আমাদের মধ্যে ইনস্টিটিউশনাল ডিফারেন্স ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে, ইনস্টিটিউশনাল ডিফারেন্স, আমাদের মধ্যে বিভিন্ন সমন্বয়ক সহসমন্বয়ক পরিচয় ডিফারেন্স ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে। এই যে ডিফারেন্সগুলো ক্রিয়েট করা হচ্ছে না, এই ডিফারেন্সগুলো ক্রিয়েট করার মধ্য দিয়ে আমাদের ঐক্যটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, কোনো জিনিস যখন একটা কনস্ট্রাকশন হয় তখন ডিস্ট্রাকশনের সময় মানুষ একসাথে হয়ে যায়, মানে এটা হচ্ছে সাইকোলজি। যখন ডিস্ট্রাকশন হয় তখন মানুষ একসাথে হয়ে যায়, ভাঙনের সময় একসাথে হয়ে যায়। যেমন আমরা যখন দেখলাম 1947 হয়েছে, 1947 তখন আমরা সবাই একসাথে হয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আবার কিন্তু ভাগ হয়ে গেছিলাম গঠনের সময়। আবার 1971-এ আমরা দেখলাম কি, যখন আমরা আবার ভাঙনের প্রশ্ন আসছে সবাই আমরা একসাথে হয়েছি, কিন্তু আবার পুনর্গঠনের প্রশ্ন যখন আসছিল তখন আমাদেরকে আবার বিভাজিত করে ফেলা হয়েছিল। আবার আপনি দেখেন আমাদের গণ অভ্যুত্থানের সময় 90-এর গণ অভ্যুত্থানে কি হয়েছিল, সবাই একসাথে আসছিল, একসাথে এসে আমাদের ফেসিস্ট এরশাদকে পতন ঘটিয়েছিল, কিন্তু আবার যখন রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্ন আসছে তখন আবার দেখেন আবার বিভাজিত হয়ে গিয়েছিল। আবার দেখেন 2024-এ কি হয়েছে, আমরা সবাই একসাথে আসছি, সবাই একসাথে। এখন যখন রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্ন আসছে, এখন দেখবেন কত বিভাজনের প্রশ্ন, কত যে বিভাজন, মানে কত যে বিভাজন, সেটা মানে আমি দেখলাম যে মানে হিউজ পরিমাণ বিভাজন। আপনাদেরকে মাথায় রাখতে হবে এই যে বিভাজনের পলিটিক্স, এই বিভাজনের যে রাজনীতি, এই রাজনীতি করার মধ্য দিয়ে আপনার ঐক্যটাকে নষ্ট করে দেওয়া হয়। আর যখনই বিভাজনের রাজনীতি প্রতিষ্ঠিত করে রাখা যায় তখনই সেই জায়গা থেকে ফেসিজমের উৎপত্তি ঘটে। যখনই বিভাজনের রাজনীতি আপনার প্রতিষ্ঠিত হয় তখনই হচ্ছে ফেসিস্ট সরকার সত্যি ডিভাইড অ্যান্ড রুল পলিসি সেখানে হচ্ছে আপনার ইমপ্লিমেন্ট করতে পারে। সেই ইমপ্লিমেন্টের জায়গা থেকে আমাদের যে কাজটি করতে হবে, যদি আমরা এই ট্র্যাপে পা দেই, যে বিভাজনের রাজনীতিতে পা দেই, যে যে আমরা সিনিয়র ওরা জুনিয়র, আমাদের হচ্ছে আইডিওলজি বেস্ট আইডিওলজি, আরেক ধরনের আইডিওলজি হচ্ছে ওয়ার্স্ট আইডিওলজি, এই ধরনের যদি আর্গুমেন্টে যাই তাহলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আমাদের জাতীয় ঐক্যটি নষ্ট হবে। এবং জাতীয় ঐক্যটি যদি নষ্ট হয় তাহলে সেক্ষেত্রে এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল আমরা যেই লক্ষ্যে, যেই উদ্দেশ্যে রাষ্ট্র পুনর্গঠনের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য যে আন্দোলনটি আমরা করেছি, সেই আন্দোলনটি আসলে হচ্ছে যে স্পিরিটটি ছিল, স্পিরিটটি নষ্ট হবে। আমাদের মূল কাজ যেটি, সেটি হচ্ছে জাতীয় ঐক্যটি ধরে রাখা, এটি হচ্ছে আমাদের মূল কাজ এবং প্রধান কাজ। জাতীয় ঐক্যকে কখনোই বিনষ্ট করে আমাদের কোনোভাবেই আমাদের এগিয়ে যাওয়া সম্ভব নয়। আমাদের জাতীয় ঐক্য, আমি আপনাদেরকে বলবো, আমাদের বেশিরভাগ হচ্ছে তরুণ প্রজন্ম যারা হচ্ছে মেধার চর্চা করে, পড়াশোনার চর্চা করে, জেড প্রজন্ম, জেনারেশন জেড, আমরা দেখেছি যারা বার্ধক্যের শৃঙ্খলে আবদ্ধ, তারা কথা শুনতে চায় না, তারা একটা চিন্তাধারা নিয়ন্ত্রিত হয়, কিন্তু তারা হচ্ছে রিয়েক্টিভ মানুষ। অন দ্য আদার হ্যান্ড আমরা যারা নতুন প্রজন্মের মানুষ, আমরা কিন্তু রিয়েক্টিভ না, রেদার আমরা রিসিপটিভ। আমরা যেহেতু রিসিপটিভ, আরেকজনের চিন্তাকে আমরা শুনতে পারি, আমরা ডিসকাশনের টেবিলে আসতে পারি, আমরা কথা বলতে পারি, কথা বলার মধ্য দিয়ে আমাদের ঐক্যমত্যের জায়গাটাকে শক্তি ধরে আমরা জাতীয় স্বার্থে আমরা এগিয়ে যেতে পারি। সুতরাং আমাদের জাতীয় ঐক্যের প্রশ্নে, আমাদের জাতীয় স্বার্থের প্রশ্নে, আমাদের রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে, আমাদের রাষ্ট্র সংস্কারের প্রশ্নে, আমাদের যে রাষ্ট্রের যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে, শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, জুডিশিয়ারি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের পুলিশ, এগুলো যতদিন না পর্যন্ত রিঅ্যাক্টিভেটেড প্রপারলি হচ্ছে, রাষ্ট্র একটা স্টেবল সিচুয়েশনে আসছে, আমরা রাষ্ট্রকে যে উদ্দেশ্যে আমরা এই গণ অভ্যুত্থানটি ছাত্র নাগরিক ঘটিয়েছিল, যতদিন না পর্যন্ত সেই লক্ষ্যটি অর্জন হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।
এবং এই পুনর্গঠিত রাষ্ট্রের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমাদের জাতীয় ঐক্যের কোনো ধরনের বিকল্প নেই, কোনো ধরনের বিকল্প নেই। সেই জায়গা থেকে আপনাদের প্রতি অনুরোধ করব, যারা বিভাজনের রাজনীতি করতে আসবে, যারা বিভাজনের রাজনীতি আপনার মধ্যে পিনাট্রেট করবে, পিনাট্রেশনটা বিভিন্নভাবে হইতে পারে। এই পিনাট্রেশনটা বিভিন্নভাবে হইতে পারে। একটা কিভাবে হইতে পারে, যে আপনার মধ্যে প্রাতিষ্ঠানিক বিভাজন করে দিতে পারে, পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটির আলাপ নিয়ে আসতে পারে, আপনার মাদ্রাসা পড়ুয়া কলেজ পড়ুয়ার আলাপ নিয়ে আসতে পারে। খুব সিম্পল, বিভাজনের রাজনীতি পিনাট্রেট করা খুবই সহজ। এক, পাবলিক প্রাইভেট এই যে কম্পারিজন নিয়ে আসা, তারপর হচ্ছে মাদ্রাসা কলেজ কম্পারিজন নিয়ে আসা, ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম কম্পারিজন নিয়ে আসা, হিন্দু এবং বৌদ্ধের বাংলা কম্পারিজন নিয়ে আসা, মুসলমান এবং হিন্দুর কম্পারিজন নিয়ে আসা, মাইনরিটি মেজরিটির কম্পারিজন নিয়ে আসা। এই যে সবসময় বাইনারি অপোজিশন ক্রিয়েট করা হবে, বাইনারি অপোজিশন ক্রিয়েট করার মধ্য দিয়ে আপনাকে আমাকে বিভাজিত করা সম্ভব। কিন্তু আমরা জাতীয় স্বার্থে আমরা নিশ্চিত করতে চাই এই প্রজন্ম একটা সনাতনী প্রজন্মকে আমরা পিছনে ফেলে এসেছি। যেই সনাতনী প্রজন্ম আমাদের ভাষা বুঝতে পারেনি, আমাদের চিন্তা বুঝতে পারেনি, সেই প্রজন্মকে আমরা পিছনে ফেলে আসছি। এখন এই সনাতনী প্রজন্ম কিন্তু প্রতিনিয়ত তারা স্কিম প্লট করবে যে আমাদেরকে বিভাজিত করার মধ্য দিয়ে, তরুণ প্রজন্মকে বিভাজিত করার মধ্য দিয়ে বিপথে নিয়ে যাওয়ার। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এই ম্যান্ডেটটি স্পষ্ট করতে চাই, এই তরুণ প্রজন্ম, ছাত্র নাগরিক প্রজন্ম কখনোই যে আমাদের সনাতন শৃঙ্খলবদ্ধ বার্ধক্যে যাদের চিন্তা আবদ্ধ, ওই প্রজন্মের চিন্তা দ্বারা আমরা নিয়ন্ত্রিত হব না। রেদার আমরা জাতীয় ঐক্যের প্রশ্নে, জাতীয় ঐক্যের স্বার্থে যেভাবে গত 5ই আগস্ট আমরা শেখ হাসিনাকে, আমরা বাংলাদেশ থেকে আমরা ফেসিজমকে সিম্বলিক, শেখ হাসিনার যে ফেসিজমের যে একটি এনকম্পাসিং একটি হচ্ছে আউটলেয়ার তৈরি করেছিল সারা বাংলাদেশে, সেটাকে যেভাবে আমরা উৎখাত করেছি, ঠিক একইভাবে তখন কিন্তু দেখেন আমরা যখন ফেসিজমের পতন করেছি, তখন কিন্তু আমাদের এই প্রাইভেট পাবলিক মাদ্রাসা কলেজ, ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম স্কুল কলেজ, ধনী গরিব, আওয়ামী বিএনপি, এই ধরনের কোনো ধরনের আপনার আলাপ কিন্তু আসে নাই, অর্থাৎ বাইনারি পলিটিক্স কিন্তু আসে নাই। রেদার আমাদের যেটা এসেছিল সেটা হচ্ছে আমরা ঐক্যের প্রশ্নে আমরা স্থির ছিলাম এবং রাষ্ট্রের ফেসিস্ট মুক্ত করার জন্য স্থির ছিলাম। এই যে আন্দোলনের স্পিরিট, এই আন্দোলনের স্পিরিটটি আমাদের রাখতে হবে। আদারওয়াইজ আমাদেরকে বিপথে নিয়ে যাওয়া অনেক সহজ। বিভাজন যখন করা হবে তখন শাসক বা ক্ষমতা আপনাকে ঝেঁকে ধরা সহজ। সেজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমরা কখনোই যেন বিভাজনের কোনো ধরনের যে রাজনীতি, সেই বিভাজনের রাজনীতিতে যেন আমরা সুযোগ না দিই। সর্বশেষ আমাদের 5ই আগস্ট আজকের এই সময়ে মোটামুটি বলা যায় কত বাজে, 10:30 বাজে, 10:30 আর 2 ঘন্টা আমার গোজ বাম্পস হচ্ছে এই সময়ে। আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা নেমে আসছিলাম, ঠিক এই সময়টা খুব সম্ভবত বৃষ্টির পরপরই এই সময়টায় মানুষ বিভিন্ন জায়গা থেকে নেমে আসা শুরু হয়। সো 1 মাস হয়ে গিয়েছে, দীর্ঘ 1 মাস আমাদের কাছে মনে হইতেছে যে 1 মাস সময় জাস্ট কত এটা, মানে লাস্ট ব্যাপারটা হয়েছে কি, একদিন করে ভাগ করারও সময় পাই নাই। 24 ঘন্টা একদিন এরকম ছিল না। এক ঘুম থেকে আরেক ঘুমের পার্থক্য এমন হয়েছে 45 ঘন্টা। মানে একটা ঘুম একবার ঘুমাইছি, পরবর্তী ঘুম মাঝের যে সময়টা সেখানে গিয়েছে হয়তো 60 ঘন্টা চলে গেছে, 45 ঘন্টা চলে গেছে, এরকম মানে কনস্ট্যান্ট হয়েছে। তো তার মানে হচ্ছে পুরা সময়টার মধ্যে দেখা যাবে আমি যদি সেক্টর করি মোটামুটি হয়তো 15 বার অথবা 18 বার হয়তো ঘুমের সুযোগ হয়েছে। তো আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, এই প্রজন্মটা যারা আছে, বিশেষ করে ছাত্র এবং নাগরিক এবং হচ্ছে অভিভাবক প্রজন্ম, আপনারা জানেন দ্বিবিভাজনের রাজনীতি কি পরিমাণ জটিল, কি পরিমাণ হচ্ছে আপনাকে ঝেঁকে বসে। সুতরাং দ্বিবিভাজনের রাজনীতির পুনরাবৃত্তি আমরা কখনোই আর ঘটাতে চাই না। রাদার আমরা ঐক্যের রাজনীতিকে আমরা ইন্ট্রোডিউস করতে চাই। আজকে আমাদের হচ্ছে 3টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে আমাদের শহীদি মার্চ কর্মসূচি হবে, এবং শহীদি মার্চ আমরা যেটা করব সেটা হচ্ছে শহীদি মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সংসদ ভবন হয়ে আমরা হচ্ছে শহীদ মিনারে আমরা আসব, এবং যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা স্মরণ করব। আমাদের হাতে বিভিন্ন ফেস্টুন থাকবে, প্ল্যাকার্ড থাকবে, ব্যানার থাকবে, যেটির মধ্য দিয়ে 24-এর তাৎপর্যকে প্রতিষ্ঠিত করার জন্য, 24-এর তাৎপর্যকে, মাহাত্ম্যকে আমরা জাতির সামনে তুলে ধরব। সেখানে শহীদ পরিবার থেকে শুরু করে অন্যান্য পরিবার, আহত
তারা হচ্ছে কথা বলবেন এবং হচ্ছে আমাদের পরবর্তী এই আন্দোলনকে ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য সেই সব বিষয়গুলো নিয়ে আমাদের কথাবার্তা হবে। ওকে ফাইন। আজকে আমি নর্মালি হচ্ছে কখনোই কমেন্ট পড়ি না, নেভার নেভার, মানে কমেন্ট পড়ি না, কারণ আমি জানি কমেন্ট একটা অংশ করে পড়ে এর একটা সেন্টেন্স ঠিকভাবে লিখতে পারে না, মানে একটা সেন্টেন্স কিভাবে লিখতে হয় এই আইডিয়াটাও নাই, এটা সেন্টেন্সের যে বেসিক বিষয়গুলোও নাই। সো ওই বড় ভাই একটা কমেন্ট করছে, ওইটাকে কপি করে পেস্ট করে আমি কিছু আজকে কমেন্ট পড়ি, গালাগালির কমেন্ট অফকোর্স। ওকে ওকে ফাইন। একটা বিষয় আসছে যেটা হচ্ছে যে গতকাল নাহিদ স্পষ্ট করে দিছে ফেসিস্ট। আপনি যখন দেখবেন জার্মানিতে, ইতালিতে যেটা হয়, আমরা বলি যে মানবাধিকার মানবাধিকার, অফকোর্স, কিন্তু কাদের জন্য মানবাধিকার, কাদের জন্য হচ্ছে মৌলিক অধিকার? জার্মানিতে, ইতালিতে আমরা দেখেছি যে যারা নাৎসি পার্টি, দেখেন নাৎসি পার্টি কি জার্মানিতে রাজনীতি করতে পারে? পারে না। এখন আওয়ামী লীগ পরবর্তী রাজনীতি করবে কি করবে না, এটার পূর্বে আমাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ যে অপরাধ সংঘটিত করেছে বিগত সময়টিতে, এইটির স্বীকার করে বিচার নিশ্চিত করে তার তৃতীয় ধাপে সিদ্ধান্ত হচ্ছে যে আওয়ামী লীগ রাজনীতিতে পুনর্বাসিত হবে কিনা। মানে আওয়ামী লীগ রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার পূর্বে আরো অনেক ধরনের লেয়ার আছে, তাদের যথাযথ বিচার নিশ্চিত করতে হবে। বিচার নিশ্চিত করার পরে জনতা নির্ধারণ করবে যে তারা রাজনীতি করবে কি করবে না। আচ্ছা, তারপরে তারপরে আপনাদের যদি কোনো কনস্ট্রাকটিভ কোয়েশ্চেন থাকে আপনারা কোয়েশ্চেন করতে পারেন। আর আপনারা যেই গালাগালি করেন আমার কাছে মজা লাগে, মানে খুবই মজা লাগে যে মানুষ হচ্ছে গালাগালি করতেছে, ইন্টারেস্টিং জিনিস, যেটা ডিস্ট্যান্টলি কোনো ধরনের রিলেশন নাই, মানে কোনো ধরনের ফ্যাক্টের সাথে আপনাদের যে পাসিং কমেন্ট এর কোনো ধরনের মানে রিলেটেড না, ডিস্ট্যান্টলি রিলেটেড। ওকে, ইয়েস 24কে একটি মিউজিয়াম, ইয়েস 24 উপলক্ষে আমরা বলেছি যে যে আমাদের গণভবনটি ছিল যেখানে ফেসিজমের আখড়া হয়েছিল, এবং আমরা দেখেছি যে গণভবনমুখী সবাই থাকতো। একটা পর্যায় পর্যন্ত আমরা দেখেছি সবাই গণভবনমুখী। আমরা দেখেছি যে ডিভোর্স হয়েছে, সেও গণভবনে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে। পূর্বাঞ্চলে কারোর প্লট লাগবে, তাকেও আমরা দেখেছি গণভবনে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে। একদম পঞ্চগড়ে কারো একটা ব্যক্তিগত প্রবলেম, সেইটাও হচ্ছে গণভবনে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে। অর্থাৎ এই গণভবনটাই ছিল ফেসিজমের একটা আখড়া। এই গণভবনটা আমরা মিউজিয়াম করার জন্য, স্থায়ীভাবে মিউজিয়াম করার জন্য সেটা হচ্ছে আমরা প্রস্তাব করব, এবং হচ্ছে আমরা সেটা নিশ্চিত করতে চাই। তারপরে হচ্ছে ইয়েস সকল প্রকার দুর্নীতির অবসান নিশ্চিতভাবে, এটা আমাদের ম্যান্ডেট ভাই। সকল প্রকার দুর্নীতির অবসান অবশ্যই নিশ্চিত করতে হবে। তো একটা জিনিস আপনাদের কাছে বলি, আমাদের গত 1 মাসের কিছু অভিজ্ঞতা হয়েছে, একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা আপনাদেরকে বলি, খুবই ইন্টারেস্টিং অভিজ্ঞতা। সেটা হচ্ছে মানুষ এক অদ্ভুত কারণে মনে করে একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা চাকরি দিতে পারি, আমরা প্রমোশন দিতে পারি, আমরা প্রমোশন থেকে কাউকে হচ্ছে বাদ দিতে পারি। এটা মানুষের এই ধারণাটা হয়েছে। কেন হয়েছে কিভাবে খেয়াল করেন? কারণ অতীতের সরকারের যারা ছিল, তাদের যে ছাত্র সংগঠনগুলো ছিল, তারা এই তদবির, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সিট দখল, এই কাজগুলোর সাথে যুক্ত ছিল। এখন মনস্তাত্ত্বিকভাবে একটা মানুষের ধারণা তৈরি হয়েছে, যেহেতু আমরা হচ্ছে কি ছাত্র প্রতিনিধি বা আমরা হচ্ছে ছাত্র সমন্বয় করছি, আমরাও হয়তো এখন ওই যে টেন্ডারবাজি, চাঁদাবাজি, তদবির, এই কাজগুলো হয়তো আমরা করছি। আপনাদের কাছে স্পষ্ট করে বলতে চাই, কোনো ধরনের তদবিরের এখতিয়ার ছাত্র নাগরিকের নাই। আপনি যতটা স্টেক হোল্ড করেন, আমি ঠিক ততটাই স্টেক হোল্ড করি। এই যে আপনারা আসেন বিভিন্নভাবে যে ভাই আমি আন্দোলনে ছিলাম, আমার যদি এই প্রমোশনটা নিশ্চিত করে দেন, আমি আন্দোলনটা ছিলাম, আমার ভাইয়ের এই চাকরিটা যদি নিশ্চিত করে দেন। ভাই এটা আপনি কেন করবেন? মানে এটা কেন, কি উদ্দেশ্য এটা আপনি করবেন? আপনার মাথার মধ্যে এটা আসে কিভাবে যে এটা আপনি, তাহলে যদি আপনি আন্দোলন করার কারণে যদি আপনি বিশেষ সুযোগ বা সুবিধা দাবি করে থাকেন, তাহলে তো আপনি রাষ্ট্রের কথা চিন্তা করছেন না, আপনি সামগ্রিক চিন্তা করছেন না, বরং আপনি আপনার ব্যক্তিগত চিন্তা করছেন। যারা ব্যক্তিগত চিন্তা করে তাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, যদি 5 আগস্ট আপনার ঘটনাটি না ঘটতো, শেখ হাসিনা যদি না পালাই যাইতো, তাইলে আপনি দাবি করতেন কিনা যে আপনি আন্দোলনটি করছিলেন? তখন কিন্তু আপনি দাবি করতেন না যে আপনি আন্দোলন করছিলেন, বরং আন্দোলনকে সমালোচনা করে আপনি হচ্ছেন কথা লিখতেন আর আমরা জেলে থাকতাম। সুতরাং যারা তদবির নিয়ে আসেন, যারা হচ্ছে বিভিন্ন দাবি নিয়ে আসেন, এটা পোস্ট প্রমোশন এগুলো নিয়ে আসেন, এগুলো ছাত্র নাগরিকের কাজ না। আমি আবারও বলছি, এগুলো ছাত্র নাগরিকের কাজ না। আপনারা ছাত্রদেরকে এভাবে বিতর্কিত করার কোনো প্রয়োজন নেই। আপনাদের সিস্টেম ডেভেলপ করলে সিস্টেমের কাছে আপনারা আবেদন করবেন, সিস্টেম হচ্ছে সব কাজ করবে। ওকে ফাইন। তারপর হচ্ছে প্রশ্ন,
ওকে, কমেন্টটা ইনসাফ চাই। ইয়েস, ইনসাফের ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে হচ্ছে আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, ন্যায্যতার ভিত্তিতে। আচ্ছা, গালি লীগ, ইয়েস, গালি লীগ, কমেন্ট লীগ, আফসোস লীগ, ফাইন। আফসোস লীগ, গালি লীগ, কমেন্ট লীগ। ওকে, আপনারা, আমরা প্রত্যাশা করি ঢাকার আমরা যেভাবে নেমে আসছিলাম রাস্তায় 5ই অগস্টে, ঠিক সেটার পুনর্মঞ্চায়ন আজকে আমরা ঘটাতে চাই। একইভাবে সেটার পুনর্মঞ্চায়ন, সেই পুনর্মঞ্চায়নের মধ্য দিয়ে আমরা একটি বার্তা দিতে চাই যে আমাদের যারা 5ই অগস্টে ফেসিস্ট সরকারকে পতন করতে পেরেছি, ঠিক একইভাবে আমরা জাতীয় ঐক্যটি দেখিয়ে আমরা যারা টেন্ডারবাজি করছে, চাঁদাবাজি করছে, যারা ঘুষ বাণিজ্য করছে, যারা আবার এক ধরনের অরাজকতার রাজনীতি প্রচলন করার চেষ্টা করছে, যারা গণমাধ্যমের স্বাধীনতাকে টুটি চেপে ধরার চেষ্টা করছে, তাদের কাছে আজকে আমরা বার্তা দিতে চাই যে তোমরা আমাদের জাতীয় ঐক্য নষ্ট যেভাবে করতে চাচ্ছ, ব্যাপারটি এমন না। আমরা ইনসাফের প্রশ্নে, ন্যায্যতার প্রশ্নে, আমাদের যৌক্তিকতার প্রশ্নে, একটি পুনর্গঠিত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রশ্নে আমরা জাতি সবসময় এক। এই জিনিসটি নিশ্চিত করার জন্য অবশ্যই আজকে আমরা 3টায় রাজু ভাস্কর্য থেকে শহীদে মার্চে আমরা অংশগ্রহণ করব। ওকে, ফাইন। ওকে, সারা দেশব্যাপী ছবি দিয়ে, সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন এটা করছে। আমরা কিন্তু দেখেন বারবার করে বলছি, আমরা জেলা পর্যায় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে আমরা কোনো ধরনের কোনো কমিটি দেই নাই, কোনো ধরনের কোনো কমিটি নাই, নাথিং, কোনো ধরনের কোনো কমিটি নাই। রেদার আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে এবং 3 তারিখ পর্যন্ত আন্দোলন চালানোর জন্য আমরা হচ্ছে সমন্বয়ক দিয়েছি। আপনাদের একটা গল্প বলি। গল্পটা হচ্ছে, এখন তো সবাই সমন্বয়ক হইতে চায়, তাই না? মানে দেখেন, এখন সবাই কিন্তু সমন্বয়ক হইতে যাচ্ছে। ধুমায়া প্রত্যেক দিন টিএসসিতে অন্তত 50টা গ্রুপ আসে, ওরা সমন্বয়ক হইতে চায়, অন্তত 50টা প্রত্যেক দিন। দেখেন না আমাদের পিছনে ওই যে পোলাপাইন ঘুরে আর এবং ক্যামেরা চলতে থাকে, কয়েকটা দেখবেন ক্যামেরা চলে। মানে ভাই আপনারা মানে যে সাংবাদিকতা যারা করেন, আমি জানি না এটা সাংবাদিকতার কোন পর্যায়ে পড়ে, ক্যামেরা নিয়ে রিক্সায় চললেন উমুক, তারপরে হচ্ছে সাদা শার্ট পরলেন তুমুক, শার্ট পরলেন তুমুক। মানে এইটা সাংবাদিকতার ভাই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আপনারা করেন, সাংবাদিকতার এক্সাম্পল সেট করেন। কারণ আপনারা যদি এই ধরনের এইগুলাকে জার্নালিজম, আমি জানি না, আমার জার্নালিজমে পড়াশোনা নাই, বাট মিডিয়াতে পড়াশোনা নাই, কিন্তু আমি একজন নাগরিক হিসেবে আমার কাছে মনে হয় যে জার্নালিজমের যেটা মাহাত্ম রয়েছে, জার্নালিজমের যে অ্যাকসেপ্টেন্স রয়েছে, গ্রহণযোগ্যতা রয়েছে, সেই গ্রহণযোগ্যতার জায়গা থেকে এইগুলাকে জার্নালিজম বলে না। কেউ হেঁটে যাচ্ছে, ক্যামেরা নিয়ে যাচ্ছে রিক্সা উঠে গেল, এই আজ কোথায় যাচ্ছে হাসনাত আব্দুল্লাহ, কোথায় যাচ্ছে সার্জিস আলম। সো মানে এটা জার্নালিজমের কোন ধরনের ফরমেশন, কোন ধরনের প্র্যাকটিস, এটা কি জার্নালিজমের ভ্যালিউজ গুলো রয়েছে সেগুলাকে আসলেই রিফ্লেক্ট করে কিনা সেটা আমি জানি না। তাহলে দেখেন প্রত্যেক দিন অন্তত 50টা গ্রুপ আপনার টিএসসিতে এসে বসে থাকে সমন্বয় খাওয়ার জন্য। এবার একটা জিনিস দেখি, সমন্বয় খাওয়ার জন্য বসে থাকে, তাহলে আবার সিনারিও দেখি। 5 তারিখের পূর্বে যদি ফোন দিয়ে জিজ্ঞেস করতাম, ভাই আপনার এলাকাটা আন্দোলন পরিচালনা করার জন্য আপনাকে সমন্বয় দিতে যাচ্ছে, তখন উনি বলতো যে ভাই বুঝিনি তো, আন্দোলনে থাকবো কিন্তু নাম দিয়েন না, কি আন্দোলনে থাকবো কিন্তু নাম দিয়েন না। তখন কিন্তু সমন্বয়ক পরিচয়টা ব্যবহার করতে চায়নি। এবং আমি এমনও দেখেছি যারা কাজ করেছে, কিন্তু কাজ করার সময় তারা নাম চেঞ্জ করে দিয়েছে। যেমন নাম হচ্ছে সাইফুল, নাম দিয়েছে বুলবুল। এখন সে কেন? সেজন্য যদি আন্দোলন ফেল করে তার জন্য কোনো প্রবলেম না হয়, কিন্তু আন্দোলন যখন এখন সাকসেসফুল হয়েছে, সে দাবি করছে ওই বুলবুল না, তার নাম হবে সাইফুল। সুতরাং বুলবুলকে যেন পরিবর্তন করে আমরা সাইফুল বলি, এবং এই সাইফুল পোস্ট দিয়ে যেন বলে দেই যে বুলবুলই হচ্ছে সাইফুল। তাহলে আবার দেখেন, চিন্তা করেন ওদের মনস্তাত্ত্বিক কি পরিমাণ প্রবলেম। ওরা যদি আজকে আন্দোলন সফল না হইতো, তাহলে কিন্তু এই সমন্বয়ক বা সহসমন্বয়ক নামে যারা আজকে চাঁদাবাজি করছে, তারাই কিন্তু আবার ছাত্রলীগ পরিচয়ে চাঁদাবাজি করতো। কারণ চাঁদাবাজি টেন্ডারবাজি এই ধরনের মনস্তত্ত্ব যারা রয়েছে, আলটিমেটলি তারা আন্দোলনের স্পিডকে ধারণ করে না। যথাযথ যারা হচ্ছে, তারা হচ্ছে সুবিধাবাদী লীগ। তারা হচ্ছে, যে লীগটা একজন বলছে, তারা হচ্ছে সুবিধাবাদী লীগ। তার মানে আমরা আজকে কি কি লীগ পাইলাম? ওকে, আমরা দেখেন ইন্টারেস্টিং, আমরা কি কি লীগ পাইলাম বাচ্চারা শোনো। আজকে লীগ কি পাইলাম? এক হচ্ছে আফসোস লীগ, 2 নাম্বার হচ্ছে গালি লীগ, 3 নাম্বার হচ্ছে কি চাঁদাবাজি লীগ, এবং সুবিধাবাদী লীগ, এগুলা পাইলাম। অর্থাৎ বিভিন্ন লীগের অনেকগুলো ভার্সন আছে, বুঝছো? আচ্ছা, তারপরে হচ্ছে কি আর কোন ধরনের প্রশ্ন? ওকে, আচ্ছা, আমরা বিশ্বাস করি আমাদের ছাত্র নাগরিক হচ্ছে আমাদের নিরাপত্তার হচ্ছে অভেদ্য বলয়। আমরা এটা বিশ্বাস করি যে ছাত্র নাগরিক রয়েছে, তারাই হচ্ছে নিরাপত্তার অভেদ্য বলয়। আর কোন প্রশ্ন?
আর কোনো প্রশ্ন? এনিথিং, এনি গালাগালি, এনিথিং? এনিথিং? আচ্ছা, একটা বিষয় ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে গাড়ি, আমাদের গাড়ি কয়টা, আমাদের গাড়ি কয়টা, আমাদের কি কয়টা? লাস্ট ধরো 5ই অগাস্টের পরে আজকে পর্যন্ত, ধরেন 5 অগাস্টের থেকে আজকে 5 সেপ্টেম্বর পর্যন্ত 30 দিনে আমি অন্তত 50টা গাড়িতে উঠছি। 30 দিনে আমি অন্তত 50টা গাড়িতে উঠছি, অন্তত 50টা গাড়ি। 50টা হবে, অবশ্যই 50টা হবে, 50টা কম হবে না, কারণ প্রত্যেক দিনে আমাদের অনেকগুলো জায়গায় যাইতে হয়, বিভিন্ন জায়গায় যাইতে হয়, বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে হয়, বিভিন্ন জায়গায়, ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাইতে হয়। এখন যাওয়ার সময় ভাই আমরা তো স্টুডেন্ট মানুষ অ্যাট দ্য সেম টাইম আমি হচ্ছে পড়াই, আমার নিজের প্রতিষ্ঠান রয়েছে, ওখান থেকে কিছু টাকা পয়সা আছে, বেশ হ্যান্ডসাম অ্যামাউন্টের আছে। এখন এটা যে গাড়ি কেনার মতো না। এখন দেখেন, এই যে 50টা জায়গায় যাই, বিভিন্ন জায়গায় আমরা দেখি যেটা হয়, আমাদেরকে বিভিন্ন পর্যায় থেকে মানুষ হেল্প করে, যে ভাই আমার গাড়ি ব্যবহার করেন, প্রবলেম নেই। আর আমাদের ইউনিভার্সিটিতে ভাই গাড়ি আছে এরকম আমাদের বড় ভাই অনেক আছে, অনেক আছে, হিউজ পরিমাণ আছে, ফোন দিলে গাড়ি দেয়, হিউজ আছে। তো সুতরাং আপনারা যদি মনে করে থাকেন ওই 50টা গাড়ির মালিক হাসনাত দিলে ফাইন, এটা তো কোনো ইস্যু নাই। ওকে, সুবিধা লিগ, হ্যাঁ সবাই সুবিধা, মানে ওরা হচ্ছে সুবিধা লিগ আর কি। ওকে, আর পরে প্রশ্ন যে, ওকে আর কোনো কিছু? ওকে, গুজব লীগ, ইয়েস, আরেকটা লিগ হচ্ছে গুজব লীগ। তাহলে নোট করি আজকে ক্লাসে, আজকে কি ছিল? গুজব লীগ, আফসোস লীগ, গালি লীগ, সুবিধাবাদী লীগ। আচ্ছা আচ্ছা, এবার আসেন, একটা দেখেন শফিকুর রহমান একটা প্রশ্ন করছেন, যেটা হচ্ছে কি, দেখেন আজকে আমরা একটা প্রশ্ন করছি, মানে আজকে আমরা একটা প্রোগ্রাম দিছি, এই প্রোগ্রামটা হচ্ছে জাতীয় ঐক্যের জন্য। যারা পাশেই আমাদের যেখানে আমরা প্রোগ্রাম দিয়েছি, সেখানে নতুন একটা প্রোগ্রাম দিয়েছে উদিচি, বা অন্যান্য যারা যারা একটা প্রোগ্রাম দিয়েছে, এরা কই ছিল? উদিচি মানে আজকে দেন, আগামীকাল দিয়েছে, বাট প্রোগ্রাম দিয়েছে, কেউ না কেউ প্রোগ্রাম দিয়েছে। আমরা তাদেরকে প্রশ্ন রাখতে চাই যে 5ই অগস্টে তাদের ভূমিকা কি? আপনারা তাদেরকে প্রশ্ন করুন, 5ই অগস্টে তাদের ভূমিকাটা কি? তাদের ভূমিকাটা 5ই আগস্টে তাদের কোথায় ছিল? তারা 5ই আগস্টে কি করেছিল? তাদের মধ্য থেকে শিক্ষার্থীদের উপরে গরম পানি ছুটতে বলা হয়েছিল কিনা? তাদের মধ্যে আলোচনা হয়েছিল কিনা এই শিক্ষার্থীদের উপরে গরম পানি ছুঁড়ে ফেলার জন্য? এখন সেটা ছাত্র জনতা সিদ্ধান্ত নেবে, যে ছাত্র জনতা সিদ্ধান্ত নেবে 5ই অগস্ট পরবর্তী বাংলাদেশে যে তারা আর থাকবে কিনা, তারা ক্ষমা না চাওয়া পর্যন্ত থাকবে কিনা, তাদের বিচার না হওয়া পর্যন্ত থাকবে কিনা, যারা 5ই অগস্টে স্বৈরাচারের ফুট সোলজার হিসেবে কাজ করেছে, স্বৈরাচারের ফুট সোলজার হিসেবে কাজ করেছে। সুতরাং এই শহীদি মার্চের এগেনস্টে যারা প্রোগ্রাম দিয়েছে, আপনারা তাদের প্রতি প্রশ্ন তুলুন, তাদের 5ই আগস্টের ভূমিকা নিয়ে তাদের কাছে প্রশ্ন তুলুন, যে আপনার 5ই আগস্টের ভূমিকা, 5ই আগস্ট সম্পর্কে আপনি আপনার ভূমিকা ব্যক্ত করুন। ওকে ফাইন, ওকে। প্রবাসী যারা রেমিটেন্স যোদ্ধা আছে, রেমিটেন্স যোদ্ধারা আমাদের সবচেয়ে মানে এই আন্দোলনের কূটনৈতিক যে একটা বিজয় হয়েছে, সেটা হচ্ছে যে যারা, আপনারা জানেন আন্দোলনের অনেকগুলো পর্যায়ের মধ্যে একটি পর্যায় ছিল রেমিটেন্স শাটডাউন, তাই না? রেমিটেন্স শাটডাউন ছিল একটি পর্যায়, যেখানে রেমিটেন্স যোদ্ধারা যখন দেখলো কি ছাত্র রাস্তায় বের হতে পারছে না, নাগরিকও বের হতে পারছে না, যেখানে আমাদের হচ্ছে আশেপাশের যে বিষয়টি, যে কোনো পর্যায় থেকে রাস্তায় যখন মানুষ বের হতে পারছে না, তখন এই আন্দোলনটি বিদেশে চলে গেছিল, অর্থাৎ মিডল ইস্টে বা বিভিন্ন জায়গায়, ইউএসএ তে, যারা দেখছি যে তারা রেমিটেন্স শাটডাউন প্রোগ্রাম দিয়েছে। রেমিটেন্স শাটডাউন প্রোগ্রামের মধ্য দিয়ে তারা যে ত্যাগ স্বীকার করেছে, সেটি যা আমাদের পরবর্তী হিস্ট্রিতে একটি তাৎপর্যপূর্ণ একটি অবস্থান নেবে। তো এই জায়গায় আমরা দেখেছি যে রেমিটেন্স যুদ্ধে 57 জনকে জেলে বন্দী করে রাখা হয়েছিল এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য, কিন্তু আমরা এই সরকার আমরা সেটা নিশ্চিত করেছে যে 57 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। যারা রেমিটেন্স যোদ্ধা রয়েছে তাদের জন্য আলাদা করে কিছু বিষয় কাজ করা হচ্ছে, সেগুলো নিয়ে আমি নিশ্চয়ই আপডেট দিব। আচ্ছা আচ্ছা ফাইন, ওকে, আনসার লিগ আছে। ওকে, তার মানে আজকে আপনাদের সাথে আমাদের সবার দেখা হচ্ছে কোথায়? 5ই অগস্টে, 5ই সেপ্টেম্বর আজকে 3টার দিকে রাজু ভাস্কর্যে আমাদের দেখা হচ্ছে। 5ই অগস্টের পুনর্মঞ্চায়ন হবে আজকে 5ই সেপ্টেম্বর। সবার সাথে দেখা হচ্ছে। সালামু আলাইকুম।